আসসালামু আলাইকুম দর্শক। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করছে। এটা নিশ্চয়ই ইরাকের জন্য একটা অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত লম্বা সময় মার্কিন বাহিনীরা ইরাকে কি করতেছিলেন, সেই বিষয়গুলো বিস্তারিত আমরা ভিডিওতে যাব। যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে দেয় এবং সেই সাথে আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আজকে এরদোয়ানের বক্তব্যকে ঘিরে মুসলিম বিশ্বের বিবেকটাকে নাড়া দিয়েছে। তিনি বলেছেন যে আজকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সকল বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। শুধু মুসলিম রাষ্ট্রগুলো নয়, সমস্ত মানব জাতিকে আজকে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। তার এই আহ্বানের মধ্য দিয়ে নতুন করে মুসলিম বিশ্ব আবার কতটুকু তাদের ঘুম ভাঙছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যাব। এবং পাশাপাশি আজকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি পরিমাণ পড়েছে, যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে চর্চা হচ্ছে। এই কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনায় যাব। চলুন আমরা মূল কথায় যাই। যাওয়ার আগে আপনাদের কাছে যে রিকোয়েস্ট থাকে সেটা তো করেছি। তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে প্রথম যে আলোচনাটা সেটি হচ্ছে যে ইরাকে দীর্ঘ 23 বছর পরে মার্কিন সৈন্য প্রত্যাহার করছে। কেন এত লম্বা সময় মার্কিন সৈন্যের অবস্থান ইরাকে ছিল এবং এই দিনটা কেন ইরাকের জন্য এতটা অবিস্মরণীয় হতে যাচ্ছে। দেখুন, আমরা একটু ব্যাকে যাই, পিছনের ইতিহাসে যাই। 2003 সালে মার্কিন সামরিক বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য তারা সামরিক অভিযান শুরু করে 19 মার্চ তারিখ থেকে। দীর্ঘ 9 মাস তাদের সেই অভিযানের ফলে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাদের হাতে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তারের পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং দীর্ঘ 3 বছর তার বিচার পরিচালনার পরে 2006 সালে 30 ডিসেম্বরে ভোর রাত্রিতে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু কেন সাদ্দাম হোসেনকে তখনকার সময় মার্কিন বাহিনী তার বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছিল? পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কথার বাইরে যে দেশের প্রেসিডেন্টই যাক, তার বিরুদ্ধে জঙ্গিবাদ বা স্বৈরাচারী সরকারের ট্যাগ লাগিয়ে তাকে উৎখাত করা হচ্ছে তাদের মূল কাজ। সেটার প্রমাণ হচ্ছে কয়েকদিন আগে ভেনেজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিভাবে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে আজকে আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান যায়, তাদেরকে জঙ্গি সংগঠন ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে তারা সামরিক অভিযান করে। আর সেই অভিযানটা কি নাকি কতটুকু বৈধ তাদের দৃষ্টিতে তারাই ভালো জানে। তবে সেই বৈধতা নিয়েই তারা যে কোনো রাষ্ট্রের উপর সামরিক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় ইরাকের উপর তখনকার সময় অর্থাৎ 2003 সালে তারা সামরিক অভিযান করেছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখছি, যারা নিজের দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য যুদ্ধ করে তারাই সন্ত্রাস, নাকি যারা বহিরাগত কোনো দেশ থেকে এসে কোনো স্বাধীন রাষ্ট্রের উপর, কোনো স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতির উপরে তারা হস্তক্ষেপ করে বেআইনিভাবে, তারাই আসলে জঙ্গি নাকি তারাই আসলে লিগ্যাল? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা অ্যান্সারটা করে যাবেন কমেন্টস বক্সে। দেখেন, এই দীর্ঘ সময়ের পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হবে। বৈঠক হওয়ার পরে তাদের একটা সিদ্ধান্ত হয় যে তারা 30 সেপ্টেম্বরের মধ্যে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে। কারণ আপাতত ইরাকের যে সমস্ত সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ, সেই সমস্যাগুলো ইরাকের সামরিক বাহিনী সেটা যথেষ্ট পরিমাণে তাদেরকে মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে। যার কারণে ইরাকের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে যে আপনি আপনার সৈন্য প্রত্যাহার করে নিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে তাদের সৈন্য প্রত্যাহার করে নিবে এবং 1 অক্টোবরকে একটা জাতীয় মানে একটা দিন হিসাবে বা অবিস্মরণীয় একটি দিন হিসাবে দেশের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে 1 অক্টোবর হবে আমাদের ইরাকের জন্য একটা অবিস্মরণীয় দিন। কারণ দীর্ঘ এই 23 বছর একটি পরাধীনতার শিকল থেকে বের হতে যাচ্ছে ইরাক। স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র যখন একটা পরাধীনের শিকল বা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যায়, তখন সেই দেশটি বোঝে, সে দেশের নাগরিকরা বোঝে, সে দেশের শাসকরা বোঝে যে আসলে সেই পরাধীনতার শিকলটা কত শক্তিশালী, কতটা ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বারবার
এরকম একটি স্বাধীন রাষ্ট্রের উপরে বারবার তাদের নিজস্ব স্বার্থে হস্তক্ষেপ করার চেষ্টা করে, যেটার প্রতিফলন ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ইরান যুদ্ধে গিয়ে। তাদের সেই শক্তি, তাদের সেই সাহস ইরান প্রশাসন ভেঙ্গে চুরে একদম ধ্বংস করে দিয়েছে। ফলে এখন তারা নিশ্চুপ বিড়ালের মতো রয়েছে। দর্শক, শুধু এখানেই শেষ নয়। আজকে দেখেন, এই যে ইরাকের উপরে তাদের যে ভূমিকা ছিল, অর্থাৎ দীর্ঘ এই সময় থাকার পিছনে আরেকটা কারণ ছিল। যখন দীর্ঘ ৯ মাস মার্কিন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গ্রেপ্তার হবার পরে যখন তাকে হত্যা করা হয়, অর্থাৎ ফাঁসির দড়িতে ঝুলিয়ে ২০০৬ সালে, ঠিক সেই সময় তো তাদের সামরিক বাহিনীগুলো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। কারণ সাদ্দাম হোসেনকে ফাঁসি দেবার কিছুদিনের মধ্যেই সেই দেশে আরেকটি দেশপ্রেমিক, যারা নিজেদের সার্বভৌমত্বকে রক্ষার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী তৈরি করে, তাদেরকে আইএস নাম দেয়। সেই আইএস গোষ্ঠীকে নির্মূল করার জন্য তাদের লম্বা সময় তারা সামরিক অভিযান করতে থাকে। অবশেষে সেই আইএস এখন অনেকটাই দুর্বল এবং আইএস এর অস্তিত্ব এখন ইরাকে তেমন একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি আপনার সৈন্যদেরকে নিয়ে চলে যান। এখন যে সমস্যাগুলো আছে, কিছু সশস্ত্র গোষ্ঠী যারা আছে তাদেরকে নির্মূল করার জন্য ইরাকের যারা সামরিক বাহিনী আছে তারাই যথেষ্ট। এখন কথা হচ্ছে যে দেশের জন্য যারা যুদ্ধ করে তারা হয়ে যায় জঙ্গি, আর দেশ বাইরে থেকে এসে যারা দেশের স্বাধীন রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করা করে যারা, তারা হচ্ছে দেশ মানে আন্তর্জাতিক মানবাধিকারের তারা হচ্ছে একদম একনিষ্ঠ কর্মী। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আরেকটি বিষয় যেটা আপনাদের সাথে ভিডিও শুরুতে বলেছি, সেটি হচ্ছে যে ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বিশ্বের মানব সভ্যতার কাছে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সকলের এখন জাগ্রত হওয়া উচিত, সকলের এখন ঐক্যবদ্ধ হওয়া উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এবং সেই সাথে সাথে মুসলিম বিশ্বকে তিনি আহ্বান জানিয়েছেন যে এখনই সময় ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি রাষ্ট্রটাকে রক্ষা করা এবং ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে তার সমস্ত যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। কারণ দীর্ঘদিন এই ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের নাগরিক, ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের শাসন ব্যবস্থা সবকিছু ধ্বংসের মুখে। এই জায়গা থেকে মানব সভ্যতাকে তিনি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে এখানে ধর্ম নয়, বর্ণ নয়, সকল কিছুর উদ্দেশ্যে ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়া উচিত। দর্শক, আপনারা কি মনে করছেন এরদোয়ানের এই আহ্বানটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন? আসলে কি তিনি তার এই আহ্বানের ফলে বিশ্ব মুসলিম যে দেশগুলো আছে তারা কি আসলে জাগ্রত হবে, না তারা ঘুমিয়ে ঘুমিয়ে তারা স্বপ্ন দেখবে যে আসলে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র কোনো একটা সময় হতে পারে, নাকি আসলে এখন এই মুহূর্তে জরুরি ফিলিস্তিনের রাষ্ট্রটাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া? আপনাদের মতামতগুলো কমেন্টস করবেন যে আসলে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে কেন মুসলিম বিশ্ব এগিয়ে আসছে না, কি এমন ভয় আছে তাদের ভিতরে যেখানে ইসরায়েলের মতো একটি রাষ্ট্রের কাছে আজকে সারা বিশ্বের মুসলিম বিশ্ব একদম ধরাশয়ী হয়ে তাদের নিজেদের যে একটা অস্তিত্ব সেই অস্তিত্বটাকে তারা বিলিয়ে দিচ্ছে। কেন দর্শক? ফিলিস্তিনের রাষ্ট্রকে কেন আমরা স্বীকৃতি দিতে পারছি না? কেন মুসলিম বিশ্ব হয়ে কেন ফিলিস্তিনের রাষ্ট্রটাকে আমরা স্বাধীন করতে পারছি না? কি এমন ভুল, কি এমন সমস্যা রয়েছে? দেখেন, আজকে অনেক মুসলিম শক্তিশালী রাষ্ট্র আছে যারা ইচ্ছা করে যে কোনো সময় ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে পারে, কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে আজকে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করতে আজকে সেই 1967 সাল থেকে শুরু করে 2026 সাল দীর্ঘ সময় এখন পর্যন্ত আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বা ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারছি না। এই ভুলটা কি শুধুমাত্র ইসরায়েলের, নাকি মুসলিম বিশ্বর আছে? মুসলিম বিশ্ব যদি জাগ্রত হতো, তারা যদি ঐক্যবদ্ধ হতো, আজকে ফিলিস্তিন রাষ্ট্র আরো হয়তো বা 50 বছর আগে স্বাধীন হয়ে যেত। কিন্তু কেন হচ্ছে না? এখানে মুসলিম বিশ্বের কি গাফলতি, বা কি তাদের ভুল, বা কি তাদের সিদ্ধান্তহীনতা? দর্শক, আপনাদের কাছে জানার ইচ্ছা, আপনারা জানিয়ে যাবেন যে আসলে মুসলিম বিশ্ব কেন ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এতটা পিছুপা হয়? কি আছে ইসরায়েলের মধ্যে, বা ইসরায়েলের জন্য কেন এত ভয় পায় মুসলিম বিশ্ব? আপনাদের মন্তব্যগুলো আপনারা কমেন্টস করে যাবেন। পাশাপাশি যে বিষয়টি বলছিলাম যে আজকে এই দুটি বিষয়ের সাথে সাথে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে কথা বলতে চাইছিলাম। দর্শক, সেটি হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে একটি অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে। সেটি হচ্ছে জ্বালানি সংকট।
সারা দেশব্যাপী আজকে বিদ্যুৎ সংকটে যেভাবে আমাদের দেশের মানুষ ভোগান্তির মধ্যে পড়ে আছে, এটার দায়ভার শুধুমাত্র সরকারকে দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে নিয়ে রাজনৈতিকভাবে গেম খেলার চেষ্টা করছে অনেক প্রতিপক্ষরা, অনেক বিরোধী দলীয় শক্তিরা। দর্শক, এটা কি শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ সমস্যা? আমাদের কি এটা সে সরকারের ব্যর্থতা, নাকি আসলে এটা কোন জায়গার ব্যর্থতা? এই বিষয়টি আমরা কোনোভাবে খতিয়ে দেখার চেষ্টা করছি না। কোন একটি মহল বা কোন একটি রাজনৈতিক শক্তি তারা সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে হেনস্থা করার জন্য আন্তর্জাতিক ইস্যুটাকে নিয়ে এসে দেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতিতে মিশিয়ে দিয়ে তারা সরকারকে কোনো না কোনোভাবে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য বেশ তৎপর হয়ে উঠেছে। দেখুন, বিদ্যুৎ সমস্যাটা কিসের থেকে আসে? জ্বালানি সংকট থেকে বিদ্যুৎ সমস্যা তৈরি হয়। এখন বৈশ্বিক যে সমস্যার কারণে জ্বালানি সংকটে আমাদের চেয়ে তো শত শত গুণ উন্নত রাষ্ট্রে যে সমস্ত, তারাই জ্বালানি সংকটে পড়ে গেছে। আমেরিকার মতো রাষ্ট্র, যিনি নাকি পরাশক্তির একটি রাষ্ট্র, বিশ্বের ভিতর সবচেয়ে স্বাবলম্বী একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটাই আজকে তারা জ্বালানি সংকটের মধ্যে পড়ে গেছে। তাদের প্রত্যেকটা জনজীবনের মধ্যে দুর্ভোগের কারণে আজকে এই ভয়াবহতার কারণে তাদের দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে সেটা কি একবারও ভেবে দেখেছেন? আজকে যে বিদ্যুৎ সংকট, আমি আপনি সকলে বিদ্যুৎ সংকটের মধ্যে পড়ে রয়েছি। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলো বিদ্যুতের মুখই দেখতে পারে না। সারাদিনে তারা ২-৪ ঘন্টা ৫ ঘন্টা বিদ্যুৎ পায় না ২৪ ঘন্টার ভিতরে। শহর অঞ্চলগুলোতে একই পরিস্থিতি বিরাজ করছে, যেখানে ২৪ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ১২-১৪ ঘন্টায় বিদ্যুৎবিহীন আমাদেরকে কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে সকলের কি করা উচিত ছিল? আসলে কি এখানে সরকারের বা ভূমিকা কি থাকতে পারে? দেখেন, সরকার তো তার চেষ্টা করবে তার সমস্যাগুলো, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের জন্যই সরকার। সরকার সেটার জায়গা থেকে, সেই জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। কিন্তু এখানে সরকারের ব্যর্থতা যদি পরিপূর্ণতার সাথে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়, যে এখানে সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুৎ সমস্যা তৈরি হচ্ছে। কেন রে ভাই? যদি আন্তর্জাতিক সমস্যা না তৈরি হইতো, তখন আপনি সরকারকে পরিপূর্ণভাবে আপনি দোষারোপ করতে পারতেন। যেহেতু বিদ্যুৎ সমস্যা হচ্ছে বৈশ্বিক সমস্যা, এই বিদ্যুৎ সমস্যার পিছনে যে সমস্যাটা, অর্থাৎ জ্বালানি সংকটটা, আজকে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে পৃথিবীর সবচাইতে জ্বালানি সরবরাহকারী যে দুটি পথ, সেই দুটি পথই হচ্ছে বন্ধ রয়েছে, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী। এই প্রণালীটা দিয়ে আমাদের এশিয়ার এই অঞ্চলে আমাদের মতো এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলো তারা জ্বালানি সংগ্রহ করে থাকে সেই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে। এখন জ্বালানি যখন সরবরাহই বন্ধ হয়ে গেছে মোটামুটি ধরতে গেলে, এখন এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনতে গেলে, একটা জ্বালানি ইম্পোর্ট করতে গেলে সেটা মাসের পর মাস সময় লেগে যাচ্ছে। কারণ হাজার হাজার পথ ঘুরিয়ে, হাজার হাজার সমুদ্র পথ ঘুরিয়ে তাদেরকে জ্বালানি আনতে হচ্ছে, শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাব আল মানদেব প্রণালীতে বাধাগ্রস্ত। দুটি পথ বন্ধ থাকার কারণে সেই আফ্রিকার মহাসাগর পাড়ি দিয়ে, ভারত উপসাগরীয় হয়ে পারস্য উপসাগরীয় এই সাইড দিয়ে কতটা পথ অতিক্রম করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এটা শুধু আমাদের দেশে না রে ভাই, ইউরোপ কান্ট্রিগুলোতে, যেটা উন্নত বিশ্ব যাদেরকে বলা হয়, সেই সমস্ত কান্ট্রিগুলোর ভিতরে জ্বালানি সংকটের কারণে আজকে তারা বিদ্যুৎবিহীন অনেক শহর দিনের পর দিন, মাসের পর মাস তারা অতিবাহিত করে দিচ্ছে। দেখেন, এমনও শহর আছে যারা রাতের অন্ধকারে ভুতুরে পরিবেশের মধ্যে জীবনযাপন করতেছে, তারা বিদ্যুৎ কোনোভাবে পাচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশে আজকের বিদ্যুৎবিহীন বা বিদ্যুতের সংকট, এই বিষয়টিকে নিয়ে কোনো একটি পক্ষ রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছে। আসলে তারা প্রতিনিয়ত সরকারকে সহযোগিতা করা তো দূরের কথা, দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করা হচ্ছে তাদের মূল লক্ষ্য। আপনি কোন সরকারটা তাদের কাছে ভালো থাকে দেখেন, যখন যে সরকার আসে বিরোধী দলগুলোর কাছে সেই সরকারই খারাপ। দেখেন, স্বৈরাচারী সরকারকে হটানোর পরে তাদেরই মনোনীত সরকার আজকে বিএনপি সরকার, নির্বাচিত সরকার, দেশের জনগণ তাকে নির্বাচিত করেছিল। নির্বাচিত হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক বা বৈশ্বিক সমস্যা তৈরি হয়। তাহলে এই ব্যাটা বা এই সরকার কোনোভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তিনি কি জ্বালানি সংকট খুব ইচ্ছা করলে সে দূর করতে পারবে? যেখানে আমেরিকার মতো রাষ্ট্র জ্বালানি সংকটের কারণে তার দেশের জনগণের প্রত্যেকটা জনগণের মধ্যে তার দুর্বিষহ নেমে আসছে, সেখানে আমাদের দেশ ছোট্ট একটা রাষ্ট্র, গরিব রাষ্ট্র, যার কোনো জ্বালানি মজুদ নেই, এরকম একটা রাষ্ট্রের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি? আমরা যে এখনো বিদ্যুৎ যে যাকে চোখে দেখতেছি, এটাই তো দেখার কথা ছিল না অন্যান্য রাষ্ট্র অনুপাতে। এখন পর্যন্ত সরকার আমাদেরকে বিদ্যুৎ যে কয়েক ঘন্টায় দিয়ে থাকুক, দিতে পারতেছে, এটাই তো মনে করেন যে অনেক বড় কিছু। আমি যেটা মনে করি, হয়তো মনে করতে পারেন সরকারের দালালি করতেছি, বা এখানে দালালির কোনো, বাস্তবমুখী হন, বাস্তবতার সাথে মিলে দেখেন যে আন্তর্জাতিকভাবে যেখানে জ্বালানি সংকটের মধ্যে রয়েছে, যেখানে জ্বালানি সংকট মানে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে, সেখান থেকে আপনি জ্বালানি সংগ্রহ করতে যদি না পারেন, বিদ্যুৎ উৎপাদন করবেন কিভাবে?
বিদ্যুৎ উৎপাদনের মূল কারিগর তো হচ্ছে জ্বালানি। আপনি সেই জ্বালানিটাই আপনি সংগ্রহ করতে পারছেন না, বিদ্যুৎ উৎপাদন করবেন কেমনে? যেটুকু উৎপাদন হচ্ছে, যেটুকু মজুত রয়েছে সেই মজুদের উপরে বিদ্যুৎ আমাদেরকে দিয়ে দিচ্ছে যতটুকু পারতেছে সরকার। কিন্তু সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্বালানিটাকে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে আনার চেষ্টা করতেছে। তাদের সেই প্রক্রিয়ার দিন চলতেছে। কিন্তু একটা সময় তো ব্যাপার আছে। এখন সরাসরি পথ দিয়ে যতটুকু সহজ ছিল, সেই পথটা যখন কয়েক হাজার কিলো আবার দূরত্বের পথ হয়ে যায়, সেই পথ দিয়ে যখন জ্বালানি আনতে যাইবে তখন তো সময় সাপেক্ষে ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এই বিষয়টি কেন যেন আমরা বোঝার চেষ্টা করি না। আমরা আজকে দেখি Facebook, সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে, সমস্ত প্ল্যাটফর্মে এই সরকারকে হেনস্থা করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করে নানান রকমের পোস্ট দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতকে নিয়ে। বিদ্যুৎকে নিয়ে সরকারকে বিভিন্নভাবে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে তাকে ঘিরে। কিন্তু আসলে বিদ্যুতের সমস্যা কি আমাদের অভ্যন্তরীণ সমস্যা? এটা তো বৈশ্বিক সমস্যা রে ভাই। এটা জ্বালানি সংকট হচ্ছে বৈশ্বিক সমস্যা। তো এই বিষয়টাকে আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এখন বিরোধী দলগুলো যেভাবে সরকারকে এই ইস্যুটাকে নিয়ে সরকারকে জনগণের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে, জনগণের মধ্যে একটা বিদ্রোহের ভাব তুলে ধরা হচ্ছে। আসলে এটার মাধ্যমে কি আগামী রাষ্ট্রটা কি, যদি ধরেন সরকার, বিএনপি সরকার এখন ক্ষমতা থেকে নেমে আপনাদেরকে ক্ষমতার দায়িত্ব দিয়ে দিল, আপনারা কি করবেন? আপনারা কি দিনের মধ্যেই আপনারা কি জ্বালানি সংকট দূর করে বিদ্যুৎ একদম ঘরে ঘরে পৌঁছায় দিতে পারবেন 24 ঘন্টা? ফাজলামি করার জায়গা পান না। এগুলো টোটালি একটা ফাজলামি ছাড়া আর কিচ্ছু না। তো আমি জনগণের কাছে, আপনাদের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে, এই সমস্ত উমজিগালের পিছনে কান দিয়েন না, এদের পিছনে দৌড়ায়েন না। কারণ এরা সবসময় যে কোনো সরকার আসুক ক্ষমতায় তাদের বিপক্ষে কাজ করবে। এদের নীতি হচ্ছে এরকম যে সরকারের সমালোচনা করা, সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলানো, এছাড়া অন্য কিছু না। আপনাকে সরকারকে সহযোগিতা করেন, পরামর্শ দিন যে এইভাবে এই সমস্যা থেকে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। বিদ্যুৎ খাতে এখন জ্বালানি সংকট, জ্বালানিটাকে কিভাবে রিকভার করা যায় এই বিষয়টা আপনারা সমাধান দেওয়ার জন্য আপনারা সেভাবে পরামর্শ দেন। সেটা না করে আপনার বিদ্যুৎ খাতটাকে একটা ইস্যু করে নিয়ে জনগণকে বিভ্রান্ত করে আজকে জনগণের কাছে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই অপচেষ্টাগুলো চালানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, এখন আপনারা ভাবেন যে এই সমস্যাটার কারণ কি? বৈশ্বিক সমস্যার কারণেই তো এরকম হয়েছে, নাকি অভ্যন্তরীণ গোলযোল, অভ্যন্তরীণ কারণ? যদি আজকে জ্বালানির সংকট না থাকতো তাহলে কি বিদ্যুৎ সংকট তৈরি হইতো? আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।